কাইজি 2 এর শেষে আমরা দেখেছিলাম কাইজি জ্যাকপট গেম খেলার টাকা জোগাড় করার জন্য একটা মৃত্যুর খেলা খেলেছিল। সেই খেলায় তেনেগাওয়া কাইজিকে জিততে সাহায্য করেছিল, যার ফলে কাইজি 30 মিলিয়ন ইয়েন জিতেছিল। এরপর তেনেগাওয়া এসে কাইজি আর কোতারোর সাথে হাত মিলিয়েছে। তেনেগাওয়া কাইজিকে জানায় সে ক্যাসিনোর ঠিক উপরের ফ্লোরে গর্ত ঘুরেছে, যার মাধ্যমে তারা কিছু একটা ট্রিক্স করে এই গেমে জিততে পারবে। এরপর তারা তাদের প্ল্যান তৈরি করতে শুরু করে। তারা এই জ্যাকপট গেমে জিততে পারবে কিনা সেটাই আমরা আজকের ভিডিওতে দেখতে চলেছি। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি কাইজি 3 দ্য আল্টিমেট গ্যামলার মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাদ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। মুভির শুরুতে আমরা দেখতে পাই কাইজি, তেনেগাওয়া আর কোতারো মিলে যখন ফাইনাল প্ল্যান করছিল তখন হিরোমি সেখানে আসে। হিরোমি বলে সে টিআই কোম্পানি থেকে পালিয়ে চলে এসেছে, আর সে জানায় ইসিজো তাকে ভয় দেখিয়ে কাইজি আর কোতারোকে ধোকা দিতে বাধ্য করেছে। এসব শুনে কাইজি আর কোতারোর মন গলে যায়। তারা হিরোমিকে তাদের দলে থাকতে দেয়, কিন্তু প্ল্যানিং করার সময় তেনেগাওয়া বলে সে হিরোমির সামনে প্ল্যান বলতে চাচ্ছে না, মানে সে হিরোমিকে আর বিশ্বাস করতে চাইছে না। কোতারো বলে তাদের হিরোমিকে প্রয়োজন হবে, কিন্তু তেনেগাওয়া রাজি হয় না। তখন হিরোমি নিজেই বলে সে আগেও একবার ধোকা দিয়েছে, তাই তার উপর বিশ্বাস না রাখাই স্বাভাবিক। তাই সে কিছু সময়ের জন্য বাইরে চলে যায়। তখন তারা তাদের প্ল্যান ডিসকাস করতে শুরু করে। এদিকে ইসিজো একটা বিশেষ মেজারমেন্ট ব্যবহার করে ফরেস্ট অফ নেলসের মেশিনে নতুন করে নেলস মানে প্যারেক লাগিয়ে দেয়, কিন্তু এবার সে প্যারেকগুলোকে নতুন মেজারমেন্ট ব্যবহার করে কাছাকাছি এনে সাজিয়েছে, যাতে এই সাজের মাঝখান দিয়ে যাওয়ার সময় বলগুলো আটকে যায়। এতে প্রথম লেভেলেই কাইজি হেরে যাবে। বলগুলোর সাইজ আর ফরেস্ট অফ নেলসের প্যারেকগুলোর মাঝের রাস্তা সমান হওয়ায় একটা বলও এই লেভেল পার করতে পারবে না। এদিকে কাইজির হাতে আর মাত্র 20 ঘন্টা সময় আছে। আজকে মুক্ত অবস্থায় কাইজির শেষ দিন। আজকের মধ্যে 200 মিলিয়ন জোগাড় করতে না পারলে কাইজিকে আবারও আন্ডারগ্রাউন্ডে ফিরে যেতে হবে। তেনেগাওয়াকেও 40 মিলিয়ন শোধ করতে হবে। তাই কাইজি, কোতারো আর তেনেগাওয়া আজকে ক্যাসিনোতে জ্যাকপট গেম খেলতে চলে যায়। কাইজি গেম শুরু করার আগে সিসি ক্যামেরার দিকে তাকিয়ে ইসিজোকে বলে ইসিজোর অহংকার আজকে সে ভেঙে দিবে, সে এই মেশিনকে হারিয়ে দেখাবে। এরপর কাইজি 10 মিলিয়ন দিয়ে খেলতে শুরু করে দেয়। প্রথম লেভেলে ফরেস্ট অফ নেলস পার করে কিছু বল পরের লেভেলে চলে যায়। তখন ইসিজো এসে গেম আটকে দেয়। ইসিজো বলে সে জানে কাইজি আর তেনেগাওয়া লুকিয়ে লুকিয়ে ক্যাসিনোতে ঢুকে কোনোভাবে জ্যাকপট মেশিনের বলগুলোকে ছোট বল দিয়ে পাল্টে দিয়েছে, যার কারণে বলগুলো অনায়াসে ফরেস্ট অফ নেলসের রাস্তা পার করে পরের লেভেলে যেতে পেরেছে। যেহেতু সে ফরেস্ট অফ নেলসের রাস্তা শুরু করে দিয়েছিল, তাই আসল সাইজের বল হলে বলগুলো এই লেভেল পার করতে পারতো না। যেহেতু তারা চিটিং করেছে, তাই তারা আগেই হেরে গেছে। ইসিজো কাইজি, কোতারো আর তেনেগাওয়াকে অ্যারেস্ট করার অর্ডার দেয়। তখন কাইজি বলে ইসিজোর কাছে কি প্রমাণ আছে যে তারা চিটিং করেছে। তখন ইসিজো হিরোমিকে সেখানে নিয়ে আসে। আবারও রিভিল হয় যে হিরোমি আসলে এখনও ইসিজোর হয়ে কাজ করছে। হিরোমি সেদিন আস্তানায় তার মোবাইলটা রেখে গিয়েছিল, যার মাধ্যমে সে কাইজিদের প্ল্যান জেনে গিয়ে ইসিজোকে জানিয়ে দিয়েছিল। হিরোমি বলে সে হারতে পছন্দ করে না, সে সবসময় জিততে চায়। ইসিজো পাওয়ারফুল, তাই সে ইসিজোর পক্ষ নিয়েছে। তখন কাইজি জিজ্ঞেস করে সে কেন এসব করছে। হিরোমি বলে সে তার বাবার মতো হতে চায় না, যাকে অন্য কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সে তার বোকা বাবার মতো করুণভাবে মারা যেতে চায় না। তার বাবা একজন বোকা, দুর্বল আর অতিরিক্ত সৎ ছিল, যার কারণে তাকে মারা যেতে হয়েছে। আর সে তার বাবার মতো ভুল করতে চায় না। তার এমন পরিবর্তনের জন্য কাইজি নিজেই দায়ী। এরপর ইসিজো বলে সে বলগুলোকে পরীক্ষা করবে। যদি তাদের চিটিং প্রমাণিত হয় তাহলে তাদেরকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে। ইসিজো একটা খাজ নেয়। বলগুলো যদি খাজের মধ্যে দিয়ে নিচে পড়ে যায় তাহলে প্রমাণ হবে বলের সাইজ ছোট করা হয়েছে, আর আটকে থাকলে বোঝা যাবে এগুলো আসল বল। কাইজি ফেসে গেছে ভেবে ইসিজো হাসতে হাসতে বলগুলোকে খাজের মধ্যে ফেলে, কিন্তু অবাক করার ব্যাপার হলো বলগুলো খাজের মধ্যে দিয়ে নিচে না পড়ে পারফেক্টভাবে আটকে আছে, মানে এটাই বলের আসল সাইজ। এটা দেখে তো ইসিজো অবাক হয়ে যায়। তখন কাইজি বলে তারা বলগুলোকে পরিবর্তন করেনি, তাকে ভুল খবর দেওয়া হয়েছে। কিন্তু ইসিজো বুঝতে পারে না তাহলে বলগুলো এত ইজিলি কিভাবে ফরেস্ট অফ নেলস পার করে ফেললো। তাই সে চেক করার জন্য দ্রুত তার রুমে চলে যায়। এদিকে কাইজি হিরোমিকে বলে হিরোমির বাবা মোটে বোকা বা সেলফিশ ছিল না। মারা যাওয়ার আগেও হিরা তার মেয়ে মানে হিরোমির কথা ভেবে গেছে। সে তার প্রাইজ মানি হিরোমিকে দেওয়ার জন্য বলে গেছে। আর আজকেও কাইজি না, বরং হিরাই হিরোমিকে বাঁচাবে। হিরা হচ্ছে তার দেখা সবচেয়ে দয়ালু মানুষ, আর সে হিরার মতো একজন মানুষকে কাছ থেকে জানতে পেরে গর্বিত। এরপর কাইজি আবারও গেম খেলতে শুরু করে দেয়। অন্যদিকে ইসিজো বুঝতে পারে সে যে মেজারমেন্টের টুলসটা ব্যবহার করে ফরেস্ট অফ নেলসের প্যারেকগুলোকে সাজিয়েছিল, সে টুলসটা সাইজে অন্য টুলস থেকে বড়,
তার মানে সে প্যারেটগুলোকে কাছাকাছি না এনে আরো দূরে সরিয়ে দিয়েছে। আর এটাই ছিল কাইজি আর তেনেগাওয়ার প্ল্যান। তখন ইসিজো খুঁজতে খুঁজতে ছাদে একটা গর্ত দেখতে পায়। এরপর কাইজি রিভিল করে ইসিজোর অফিসের ঠিক উপরে তারা গর্ত ঘুরেছিল। যখন অফিসে কেউ ছিল না তখন তারা সেই গর্ত দিয়ে একটা ম্যাগনেট ফেলে মেজারমেন্ট টুলসগুলোকে উঠিয়ে এনেছিল আর টুলসের মাথায় লাগানো বলগুলোকে পরিবর্তন করে বড় বল লাগিয়ে দিয়েছিল। সেই টুলস ব্যবহার করে ইসিজো ফরেস্ট অফ নেলস তৈরি করেছিল, যার কারণে তারা এখন ইজিলি প্রথম লেভেল পার করতে পারছে। এদিকে কাইজি গেমে আরো 10 মিলিয়ন ইয়েন বাজি লাগিয়ে ফেলে। তখন ইসিজো বলে কাইজি এত সহজে জিততে পারবে না, এখনো অনেক খেলা বাকি আছে। তখন আমরা কাইজি আর তেনেগাওয়ার আরও একটা প্ল্যান জানতে পারি। কাইজি আগে জেনে গিয়েছিল যে জ্যাকপট মেশিনটা সামনের দিকে ঝুঁকিয়ে রাখা হয়েছে, যার কারণে বলগুলো সব লেভেল পার করে আসলেও শেষ লেভেলে লাল গর্তে যেতে পারে না। এটাই এই মেশিনের সিক্রেট। মেশিনটাকে 3 ধাপে ঝোঁকানো হয়েছে। প্রথমত মেশিনের প্লেটগুলোকে হালকা সামনের দিকে ঝোঁকানো হয়েছে, দ্বিতীয়ত মেশিনটাকে হালকা ঝোঁকানো হয়েছে, আর তৃতীয়ত পুরো বিল্ডিংটাকে হালকা সামনের দিকে ঝোঁকানো হয়েছে, যার কারণে কোনো খেলোয়াড়ই এই ট্রিক্সটা ধরতে পারেনি। তবে কোতারো যখন জ্যাকপট গেমে হেরে গিয়ে মাথা ঘুরে নিচে পড়ে গিয়েছিল, তখন মেশিনের একটা বল ফ্লোরে পড়ে গিয়েছিল। তখন বলটা সামনের দিকে ঘুরিয়ে যাচ্ছিল, কিন্তু ইসিজো দ্রুত এসে বলটা হাতে তুলে নিয়েছিল। ইসিজোর এমন দ্রুত বলটাকে তুলে নেওয়া দেখে কাইজি বুঝে গিয়েছিল কিছু একটা সমস্যা আছে, কারণ ফ্লোর থেকে বল তোলা ইসিজোর কাজ না। তখন তারা বুঝতে পারে বিল্ডিংটাকে কোনোভাবে সোজা করে মেশিনের অবস্থান ঠিক করতে পারলেই তারা এই গেমে জিততে পারবে। এরপর দেখা যায় কাইজি যখন গেম খেলছে তখন একটা বল লাল গর্তের খুব কাছাকাছি পৌঁছে গেছে, যা দেখে ইসিজো অবাক হয়ে যায়, কারণ তার প্ল্যান অনুযায়ী মেশিনটা ঝোঁকানো, তাই বল লাল গর্তের কাছে যাওয়ার কথা না। তবে শেষমেশ বলটা লাল গর্তে না পড়ে কালো গর্তে পড়ে যায়। তখন ইসিজো একটা রিমোট বের করে, যার মাধ্যমে তারা মেশিনের প্লেট, মেশিন, এমনকি সেই বিল্ডিংটাকে নিজেদের ইচ্ছামতো সামনে পিছনে ঝোঁকাতে পারে। ইসিজো রিমোটে দেখতে পায় সবকিছুই তার প্ল্যান মতোই সামনের দিকে ঝোঁকানো আছে, কিন্তু সে বুঝতে পারে না তারপরও কাইজি কিভাবে বলগুলোকে লাল গর্তের কাছাকাছি নিতে পারলো। তখন তাদের পাশে থাকা আরেকজন খেলোয়াড়ের হাত থেকে কিছু বল নিচে পড়ে যায়। তখন ইসিজো দেখতে পায় বলগুলো সামনের দিকে না গিয়ে পিছনের দিকে ঘুরিয়ে যাচ্ছে। এটা দেখে ইসিজো অবাক হয়ে যায়, সে বুঝতে পারে না এটা কিভাবে হচ্ছে। বিল্ডিং তো সামনের দিকে ঝোঁকানো, তাই বলগুলো সামনের দিকে গড়ানোর কথা, কিন্তু এই বলগুলো পিছনের দিকে গড়াচ্ছে। এরপর ইসিজো বুঝতে পারে কাইজি আর তেনেগাওয়া কিছু একটা করে পুরো বিল্ডিংটাকে পিছনের দিকে ঝুঁকিয়ে দিয়েছে। মূলত কাইজি সেদিন পাশের বিল্ডিং এর কনস্ট্রাকশন সাইট থেকে জেনেছিল ক্যাসিনোর বিল্ডিং সহ এর আশেপাশের মাটি অনেক নরম, তাই তারা ক্যাসিনোর বিল্ডিং এর 7th ফ্লোরে 20টা ট্যাঙ্কে 20 টন পানি জমা করে রেখেছে। এতে পানির ওজনের কারণে বিল্ডিংটা পিছনের দিকে ঝুঁকে গেছে। এটাই ছিল তাদের ফাইনাল প্ল্যান। এদিকে খেলতে খেলতে কাইজির 20 মিলিয়ন ইয়েন শেষ হয়ে যায়। তখন কাইজি তার শেষ 10 মিলিয়ন দিয়ে গেম খেলতে শুরু করে। অন্যদিকে ইসিজো কিন্তু থেমে নেই। কাইজি জিতে গেলে ইসিজোকে সারা জীবনের জন্য আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হবে, তাই এই গেমে জেতা তার জন্য জীবন মরণের ব্যাপার। ইসিজো তখন প্ল্যান করে বিল্ডিংটাকে সামনের দিকে না ঝুঁকিয়ে পিছনের দিকে আরো বেশি পরিমাণে ঝুঁকিয়ে দেয়, যার কারণে এবারে বলগুলো প্রথম আর দ্বিতীয় লেভেলে আউট হয়ে যেতে শুরু করে। তবে এমন অবস্থায় যদি একটা বলও লেভেল 3-তে চলে যায় তাহলে সেটা সহজেই লাল গর্তে ঢুকে যাবে। কিন্তু কাইজির বলগুলো প্রথম আর দ্বিতীয় লেভেলে আউট হয়ে যেতে শুরু করে। কাইজি বুঝতে পারে না এমনটা কেন হচ্ছে, তারা এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। এদিকে ইসিজো বলে তাকে এই গেমে যেভাবেই হোক জিততে হবে, তাই সে তার সেক্রেটারিকে নিউট্রালাইজার নামের কিছু একটা আনতে বলে। সেক্রেটারি বলে নিউট্রালাইজার ব্যবহার করা উচিত হবে না, কিন্তু ইসিজো বলে গেমে জেতার জন্য যা করতে হয় সে তাই করবে। অনেকক্ষণ খেলার পর কাইজির একটা বল প্রথম লেভেল পার হয়ে ফাইনালি দ্বিতীয় লেভেলে যেতে সক্ষম হয়। এরপর দ্বিতীয় লেভেলে কিছুক্ষণ ঘোরার পর বলটা কালো গর্তে পড়ে যায়। কাইজির কাছে এখন আর মাত্র 231টা বল বাকি আছে। তেনেগাওয়া আর কোতারো অনেক হতাশ হয়ে যায়, কিন্তু কাইজি ভাবতে থাকে বলগুলো কেন প্রথম ও দ্বিতীয় লেভেল পার করতে পারলো না। তখন কাইজি কিছু একটা বুঝতে পারে। কাইজি বলে তারা এখনো হেরে যায়নি, তাদের শুধু গেম কন্টিনিউ করার জন্য আর কিছু ইয়েন লাগবে। কাইজি খেলা ছেড়ে তেনেগাওয়া আর কোতারোর সাথে প্ল্যান করার জন্য ওয়াশরুমে যায়। কাইজি বলে সে এই গেমে জিততে পারবে, কিন্তু তার জন্য আরও কিছু বল প্রয়োজন। তবে ইতিমধ্যে তার আগের গেমে জেতা 30 মিলিয়ন ইয়েন শেষ হয়ে গেছে, তাই সে তেনেগাওয়া আর কোতারোকে তাদের কাছে যত ইয়েন আছে দিয়ে দিতে বলে। তেনেগাওয়া বলে তারা অলরেডি হেরে গেছে, সে আর কোনো ইয়েন হারাতে চায় না। তখন কাইজি আন্ডারগ্রাউন্ড থেকে আনা 1 মিলিয়ন ইয়েন টেবিলে রেখে বলে সে তার শেষ সম্বল এই খেলায় লাগিয়ে দিতে প্রস্তুত। এটা শুনে কোতারো কাইজিকে বিশ্বাস করে তার কাছে থাকা শেষ সম্বল 2 মিলিয়ন ইয়েন কাইজিকে দিয়ে দেয়। তবে তেনেগাওয়া বলে সে আর এই খেলায় নেই। তেনেগাওয়া কাইজিকে ছেড়ে চলে যায়। কাইজি এসে 3 মিলিয়ন ইয়েন দিয়ে আবারও খেলা শুরু করে দেয়। ইসিজো বলে 3 মিলিয়ন ইয়েন দিয়ে কাইজি কিছুই করতে পারবে না, সে অলরেডি জিতে গেছে, কাইজি হেরে গেছে। কাইজি যখন খেলা শুরু করে দেয় তখন দেখা যায় বলগুলো কালো করতে পড়লেও পাইপ দিয়ে বের হয়ে আসছে না,
মানে বলগুলো কোনো কারণে পাইপের মধ্যে আটকে থেকে পাইপটাকে জ্যাম করে দিয়েছে। মূলত চালাকি করে গেমে জেতার জন্য ইসিজো বিল্ডিংটাকে পিছনের দিকে বেশি ঝুঁকিয়ে দিয়েছে, যার কারণে বলগুলো পাইপ থেকে বের হতে না পেরে পাইপেই আটকে গেছে। এভাবেই অনেকগুলো বল জমতে জমতে পাইপ পূর্ণ হয়ে গেছে। তার মানে এখন যদি যথেষ্ট পরিমাণে বল ফেলা যায় তাহলে কালো গর্তগুলো পুরোপুরি ভরাট হয়ে পরবর্তী বলগুলো অবশ্যই লাল গর্তে ঢুকবে। প্ল্যান মতো কাইজি খেলতে শুরু করে দেয়। এভাবেই প্রথম লেভেলের সবগুলো কালো গর্ত ভরাট হয়ে বলগুলো দ্বিতীয় লেভেলে চলে আসে। দ্বিতীয় লেভেলটাও ধীরে ধীরে ভরাট হতে শুরু হয়ে যায়। একটা বল যদি তৃতীয় লেভেলে চলে যায় তাহলে সেটা নিশ্চয়ই লাল গর্তে ঢুকবে। অনেকক্ষণ খেলার পর একটা বল দ্বিতীয় লেভেল পার করার খুব কাছাকাছি গিয়েও আটকে যায়। এটা দেখে ইসিজো স্বস্তির নিঃশ্বাস ফেলে। কাইজির কাছে আর মাত্র 61টা বল আছে। এই বলগুলো শেষ হয়ে গেলে কাইজি পুরোপুরিভাবে হেরে যাবে আর কাইজিকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে। তখন কাইজি হতাশ হয়ে ইসিজোকে একটা প্রপোজাল দেয়। কাইজি বলে এখনও তার কাছে 61টা বল আছে, তার মানে সে জিততেও পারে আবার হারতেও পারে। কাইজি যদি জিতে যায় তাহলে ইসিজো বিপদে পড়ে যাবে। তাই ইসিজো যদি 61টা বল 4 মিলিয়ন করে 240 মিলিয়ন ইয়েন দিয়ে কিনে নেয় তাহলে খেলা ড্র হয়ে যাবে। তারা দুইজনেই জিতে যাবে, কেউই বিপদে পড়বে না। 240 মিলিয়ন দিয়ে কাইজি তার বন্ধুদের ঋণ পরিশোধ করে তাদেরকে মুক্ত করতে পারবে। কিন্তু ইসিজো কাইজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে সে এই অফার অ্যাকসেপ্ট করবে না। কাইজি হেরে গেছে। গার্ডরা কাইজিকে বাকি বলগুলো খেলার জন্য জোর করে মেশিনে বসিয়ে দেয়। কাইজি যখন ভাবতে থাকে এখানে সে হেরে গেছে, তখনই হঠাৎ সেখানে ইয়েনের বৃষ্টি হতে শুরু হয়। মূলত তেনেগাওয়া ইয়েনগুলো উপরে ছুঁড়ে মারছিল। তেনেগাওয়া বলে তার কাছে যদিও কোনো ইয়েন ছিল না, কিন্তু তার কাছে টিআই কোম্পানির ঋণের কার্ড আছে। সেই কার্ড ব্যবহার করে সে 10 মিলিয়ন ইয়েন ঋণ নিয়েছে। তেনেগাওয়া বলে এটাই তার শেষ সুযোগ, হয় জিতবে নয়তো মরবে। তখন কাইজি আবারও 10 মিলিয়ন ইয়েনের বল কিনে খেলতে শুরু করে দেয়। এবার ইসিজোর মাথায় হাত পড়ে যায়। ইসিজো এবার নিশ্চিত হারতে চলেছে। বলগুলো অল্প সময়ের মধ্যে দ্বিতীয় লেভেল ভরাট করে ফেলে আর একটা বল তৃতীয় লেভেলে চলে যায়। আর যেহেতু বিল্ডিং এবার পিছনের দিকে ঝোঁকানো আছে, তার মানে এবার বল লাল গর্তের দিকে যাবে, আর তেমনটাই হয়। কিন্তু যখনই কাইজি জিতে যাবে, মানে বলটা লাল গর্তে ঢুকে যাবে, তখনই কোনোভাবে লাল গর্ত থেকে বাতাস বের হয়ে ধাক্কা দিয়ে বলটাকে দূরে সরিয়ে দেয়। তখন দেখা যায় এটা মূলত ইসিজো সেক্রেটারি করেছে। ইসিজো তাকে যে নিউট্রালাইজার আনতে পাঠিয়েছিল এটাই সেই নিউট্রালাইজারের কাজ। এই রিমোট দিয়ে মূলত লাল গর্ত থেকে বাতাস রিলিজ করা হচ্ছে। তাই কাইজি খুব কাছাকাছি এসেও বারবার হেরে যাচ্ছে। অনেকগুলো বল লাল গর্ত থেকে ফিরে এসে পাশের গর্তগুলোতে পূর্ণ হতে শুরু হয়, কিন্তু একটা বলও লাল গর্তে পড়ে না। কাইজি তার শেষ বলগুলো খেলে ফেলে, কিন্তু তবুও সে জিততে পারে না। কাইজির বল যেহেতু শেষ হয়ে গেছে, তার মানে কাইজি এবার পুরোপুরি হেরে গেছে। গার্ডরা কাইজি আর তেনেগাওয়াকে ধরে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যেতে থাকে। এমন সময় হিরোমি কাইজিকে তার কাছে থাকা টিআই কোম্পানির লোনের কার্ডটা নিতে বলে। মূলত হিরোমি এত কিছু দেখার পর রিয়েলাইজ করেছে কাইজি তার বাবাকে হত্যা করতে পারে না। তার বাবা কাইজিকে কোনো কিছু ভেবে বিশ্বাস করেছিল, সে কাইজিকে ভুল বুঝেছে। তখন ইসিজো হিরোমিকে বলে হিরোমি যদি ঋণের কার্ডটা তাকে দিয়ে দেয় তাহলে সে হিরোমির উপরে থাকা সকল ঋণ মকুব করে দিবে। কিন্তু হিরোমি কাইজির পক্ষ নেয়। হিরোমি বলে যদি কাইজি জিতে যায় তাহলে তাকে 1 বিলিয়নের ভাগ দিতে হবে। কাইজি এ ডিলে রাজি হয়ে যায়। তারা আবারও গেমে ফিরে আসে। এবার অনেকগুলো বল এসে তৃতীয় লেভেল পূর্ণ করে ফেলে। এভাবেই চলতে থাকলে লাল গর্তের বাতাস বেশিক্ষণ বলগুলোকে ধাক্কা দিতে পারবে না। একটা না একটা বল অবশ্যই গর্তে পড়বে আর তারা জিতে যাবে। এবার ইসিজো পুরোপুরিভাবে ভেঙে পড়ে। ইসিজো বলে সে আন্ডারগ্রাউন্ড থেকে এত কষ্ট করে ফিরে এসে আবারও আন্ডারগ্রাউন্ডে ফিরে যেতে চায় না। তখন আমরা ইসিজোর স্টোরি জানতে পারি। কাইজির মতো ইসিজোকেও তার অন্য একজন বন্ধুর নেওয়া ঋণের জন্য আন্ডারগ্রাউন্ডে যেতে হয়েছিল। সেখানে ইসিজো অনেক কষ্টের শিকার হয়েছে, তাই সে বের হওয়ার জন্য ব্রেভম্যান রোড বেছে নিয়েছিল। কিন্তু ইসিজো ছিল সেলফিশ। সে নিজে জেতার জন্য ব্রিজে থাকা অন্য সবাইকে ব্রিজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কাইজি যখন গেমে প্রায় জিতে যাচ্ছিল তখন ইসিজো কাইজিকে ডেকে বলে সে কাইজির সাথে আগে সে ডিলটা করবে, তারা খেলা ড্র করবে, বিনিময়ে সে কাইজিকে 300 মিলিয়ন ইয়েন দিবে। তখন কাইজি বলে সে নিজের জন্য কিছু চায় না, সে তার আন্ডারগ্রাউন্ডে থাকা বন্ধুদেরকে মুক্ত করতে চায়, তাদেরকে একটা ভালো জীবন উপহার দিতে চায়। কোতারো তেনাগাওয়া হিরোমিরও এই টাকায় অধিকার আছে। তাই কাইজি ইসিজোর সাথে ডিল করতে রাজি হয় না। কাইজি আবারও খেলা শুরু করে দেয় এবং ফাইনালি বলগুলো তৃতীয় লেভেলের লাল গর্তে ঢুকতে শুরু করে। তার মানে কাইজি জিতে গেছে, তারা 1 বিলিয়ন ইয়েন জিতে গেছে। তারা সবাই আনন্দ করতে শুরু করে। অন্যদিকে হেরে যাওয়ার কারণে ইসিজোকে 1035 বছর আন্ডারগ্রাউন্ডে কাজ করার শাস্তি দেওয়া হয়। ইসিজোকে গার্ডরা নিয়ে যাওয়ার আগে কাইজি ইসিজোকে বলে সে আশা করে ইসিজো আবারও ব্রেভম্যান রোড পার হয়ে মুক্ত হয়ে আসতে পারবে। কাইজি যদিও ইসিজোকে দয়া দেখিয়ে এই কথাগুলো বলেছিল, কিন্তু ইসিজো বলে সে আবারও ফিরে আসবে আর ফিরে এসে কাইজিকে দেখে নেবে।
তারা টোটাল 1,366,290,000 ইয়েন জিতেছে। তাদের সবার ঋণ এবং আন্ডারগ্রাউন্ডে কাজে যে বন্ধুরা আছে তাদের ঋণ পরিশোধ করার পর বাকি ইয়েন তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। ইয়েন নিয়ে কোতারো আর হিরোমি নিজেদের পথে চলে যায়। কাজী যখন চলে যাচ্ছিল তখন তেনাগাওয়া কাজীকে বলে সবার ঋণ পরিশোধ করার পর কাজীর কাছে এখনও 140 মিলিয়ন ইয়েন আছে। তারা দুইজন এই টাকা দিয়ে আরও একটা বাজি খেলবে, যে জিতবে সে অন্যজনের সব টাকা পেয়ে যাবে। কাজী তখন আবারও গেম খেলতে রাজি হয়ে যায়। তারা গাড়ির ডিকিতে টাকার ব্যাগ নিয়ে একটা নীরব জায়গায় গেম খেলতে চলে যায়। তেনাগাওয়া বলে তারা আবারও আগের সেই স্লেভ এম্পারর গেম খেলবে। সে একবার এই গেমে কাজীর কাছে হেরেছিল, তবে এবার সে জিতবেই। আগেরবার কাজী স্লেভ কার্ড নিয়েছিল, তাই তেনাগাওয়া এবার স্লেভ কার্ড নেয়। কাজী তো এটা দেখে অবাক হয়ে যায়, কারণ স্লেভ কার্ডে মাত্র 20% জেতার চান্স থাকে। তখনই কাজী খেয়াল করে তেনাগাওয়ার পিছনে থাকা লুকিং গ্লাসে তেনাগাওয়ার কার্ডগুলো দেখা যাচ্ছে, তার মানে কাজী ইজিলি জিতে যাবে। তাই সে খেলতে রাজি হয়ে যায়। এরপর তেনাগাওয়া সিটিজেন কার্ডের চাল দেয়। যেহেতু কাজী লুকিং গ্লাসে দেখেছে তেনাগাওয়ার কার্ড সিটিজেন, তাই সে এম্পারর কার্ড চাল দেওয়ার জন্য রেডি হয়। তখনই হঠাৎ গাড়ির ডিকি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তেনাগাওয়া বলে গাড়িতে আগুন লেগে গেছে, তাদেরকে দ্রুত গাড়ি থেকে বের হতে হবে। তবে কাজী বলে সে বুঝে গেছে এটা তেনাগাওয়ার কোনো ট্রিক্স। কাজী গাড়ি থেকে বের হলে তেনাগাওয়া গাড়ি নিয়ে চলে যাবে, আর গাড়ির ডিকিতে তো সব টাকা আছে, তাই কাজী গাড়ি থেকে বের হয় না। তখন তেনাগাওয়া হাসতে হাসতে একটা রিমোট বের করে ধোঁয়া বন্ধ করে দেয়, কিন্তু তখন কোনো কারণে রিমোটটা কাজ করছিল না। মানে ট্রিক্স খাটাতে গিয়ে এখন সত্যি ডিকিতে আগুন লেগে গেছে। তখন তারা দ্রুত গাড়ি থেকে বের হয়ে আসে, আর সাথে সাথেই গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। এতে তাদের সমস্ত ইয়েন আগুনে পুড়ে যায়। তারা আবারও গরিব হয়ে যায়। এরপর তেনাগাওয়া কাজীকে তার সাথে থাকা খুচরা 50,000 ইয়েন দেয়, যাতে কাজী তার আন্ডারগ্রাউন্ড থেকে ফিরে আসা বন্ধুদেরকে নিয়ে পার্টি করতে পারে। কাজী তার বন্ধুদের সাথে সেই টাকা দিয়ে মজা মাস্তি করে। এরপর আমরা একটা শকিং জিনিস জানতে পারি, রিঙ্কোর মতোই তেনাগাওয়া কাজীকে ধোঁকা দিয়েছে। মূলত তেনাগাওয়ার নকল ইয়েনের ব্যাগ গাড়িতে রেখেছিল, আর আসল ইয়েনের ব্যাগ অন্য জায়গায় লুকিয়ে রেখেছিল। গাড়ি ব্লাস্ট করে সে কাজীকে বিশ্বাস করিয়েছে তাদের সমস্ত ইয়েন পুড়ে গেছে, আর এভাবেই সে কাজীকে ধোঁকা দিয়ে কাজীর 140 মিলিয়ন ইয়েন নিজে পেয়ে গেছে। কাজী অনেক বুদ্ধিমান হলেও বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে অনেক বোকা। একে একে দুইজন কাজীর বিশ্বাস নিয়ে খেলেছে, কাজীকে ধোঁকা দিয়েছে। এত কিছু করার পরেও কাজীর কাছে এখন খুচরো পয়সা ছাড়া আর কিছুই নেই। মুভি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো কাজী দ্য আল্টিমেট গ্যাম্বলার মুভি অবশ্যই কমেন্টে জানিও। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।